বিজয় আর রমেন রিষড়ার একটা চটকলের অফিসে কেরানির কাজ করে। দুজনের বেশ ভালো বন্ধুত্ব। কদিন ধরেই রমেন বলছিল বেড়াতে যাওয়ার কথা। সেদিনও বিজয়কে ডেকে সে বলল, এই শোন না বিজয়, বলছিলাম কি চল না কোথাও একটা ঘুরে আসি। এই রোজ এই অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস আর ভালো লাগে না। দেখ, তুই যদি নিতান্তই বেড়াতে যেতে চাস তাহলে চল একবার মিরপাড়া ঘুরে আসি। সেটা আবার কোথায় রে ভাই? নামই তো শুনিনি কোনোদিন। আমাদের বাড়ি ছিল মিরপাড়া। কৃষ্ণনগর লোকাল ধরে তাহেরপুর নেমে রিক্সা করে যেতে হয়। ওখানেই আমরা থাকতাম, মানে আমি আর আমার মা। আমার বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছে। মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। বিকম পাশ করে হঠাৎই এই কাজটা পেয়ে যাই। তারপরে মিরপাড়ার বাড়ি বেচে দিয়ে মাকে নিয়ে আমি পাকাপাকিভাবে এখানে চলে আসি। সেও তো নয় নয় করে হয়ে গেল প্রায় 10 বছর। মাই তো চলে গেল প্রায় 1.5 বছর হয়ে গেল। তো সেই যে মিরপাড়া ছেড়ে এসেছি, রাজুর সঙ্গে আমার সেই শেষ দেখা। রাজু? সে আবার কে? রাজু রাজু মানে হচ্ছে রাজেন্দ্র মণ্ডল। ও আমার বন্ধু ছিল। মিরপাড়ায় আমরা এক পাড়াতেই থাকতাম, এক স্কুলে পড়তাম। একেবারে হরিহর আত্মা বলতে যা বোঝায় বলতে পারিস, তাই ছিলাম আমি আর রাজু। রাজু আর 5 জনের মতো ছিল না। রাজুর একটা চোখ ছিল জন্ম থেকেই অন্ধ, আর আরেকটা চোখে ঝাপসা দেখত। কোনোভাবে মাধ্যমিক পাশ করেছিল, কিন্তু তাতে আমাদের বন্ধুত্বে কোনো চিড় ধরেনি। আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। এখানে আসার পর বেশ কিছুদিন চলে গেল অফিসের কাজ বুঝে নিতে আর বাড়ি ঘরদোর গুছিয়ে নিতে। তারপর আমি রাজুকে বেশ কটা চিঠিও লিখেছি। মিরপাড়া আর যেতে পারিনি ঠিকই, কিন্তু চিঠিটা নিয়মিত লিখতাম। 2-1টা চিঠির উত্তরও এসেছিল। কিন্তু তারপর জানিস, চিঠি লিখলে রাজু আর উত্তর দিত না। আমিও আস্তে আস্তে কাজে ব্যস্ত হয়ে গেলাম। তারপর যোগাযোগ আর রইল না বললেই চলে। একদিন সকালে বিজয় এসে বসলো রমেনের টেবিলের সামনে। বলল, এখন ঘটনা হচ্ছে, কাল অফিস থেকে ফিরে লেটার বক্সে দেখি একটা চিঠি। খামের ওপর কোনো ঠিকানা লেখা নেই। চিঠি খুলে দেখলাম চিঠিটা লিখেছে রাজু। রাজুর লেখা চিনতে আমার ভুল হয়নি। হয়তো পরিচিত কাউকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু এত দূরে এলোই বা কে? আর আমার বাড়ি চিনলই বা কি করে? এই দেখ সেই চিঠি। প্রিয় বিজু, তুই তো আমাকে ভুলেই গেলি। আমি ভালো নেই বিজু, একবার মিরপাড়া আসবি। তুই না এলে আমার মুক্তি নেই রে। আয়না ভাই একটিবার, ইতি তোর বন্ধু রাজু। এ আবার কিরকম চিঠি রে বিজয়? আমিও তাই ভাবছি। সামনে তো 2 দিন ছুটি আছে, ভাবছি ঘুরেই আসি একবার। এই আমিও তাহলে তোর সঙ্গে যাব। অনেক দিন কোথাও বেরোনো হয় না যেহেতু। আরে সেটাই তো বলছিলাম, চল আমার পুরনো জায়গা দেখে আসবি। তবে আমাদের কিন্তু রাজুদের বাড়িতেই থাকতে হবে। তোর আপত্তি নেই তো? না না, আপত্তি আবার কিসের? বেশ, তাহলে কাল দুপুরে তুই আমার বাড়িতে চলে আয়। তারপর দুজনে একসাথে বেরিয়ে পড়ব। পরদিন দুপুরে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে রমেন এসে উপস্থিত হলো। দরজায় আওয়াজ শুনে বিজয় দরজা খুলে বেরিয়ে এলো। কি রে, এত দেরি হলো যে? আমি তো ভাবলাম আজ আর বেরোনোই হবে না। বেরোনো হবে না মানে? তা আবার হয় নাকি? আসলে বাড়ি থেকে বেরিয়ে এমন একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, ওই সব ঝামেলার জন্যই আসতে দেরি হয়ে গেল আর কি। সে কি রে, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? তোর কোথাও লাগেনি তো? আরে না রে বাবা, তুই চল তো এখন, নাহলে ট্রেনটা মিস করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল। দরজায় তালা দিয়ে দুজনে বেরিয়ে পড়ল। তারপর কৃষ্ণনগর লোকাল ধরে নৈহাটি রানাঘাট হয়ে রাত্রি 8টার সময় তাহেরপুর স্টেশনে নামল। স্টেশন থেকে বেরিয়ে এসে দেখল একটা চাদর মুড়ি দেওয়া লোক তাদের দিকে এগিয়ে আসছে। লোকটা এসে বিজয়কে বলল, কিরে বিজু, শেষ অবধি এলি তাহলে? হ্যাঁ, আরে রাজু, তুই তুই এখানে?
তুই কি করে জানলি যে আমি আজ আসবো? আমি জানতাম আমার চিঠি পেলে তুই একদিন ঠিকই আসবি, তাই ট্রেনের সময় হলেই আমি এখানে এসে দাঁড়াই। দেখ, আজ এসে পড়লি তো। সত্যি তুই পারিসও বটে। আচ্ছা, এর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হলো তোর মতনই আমার আরেক বন্ধু। ওর নাম রমেন, রমেন রায়। আমরা একই অফিসে চাকরি করি। নমস্কার। এই শোন না, তোকে একটা দরকারি কথা বলি বিজু। আমি যে তোকে চিঠি লিখেছি আর তোর সাথে যে আমার দেখা হয়েছে, এই কথা তুই যেন আমার বাড়িতে বলিস না। আসলে এখানে সবাই জানে যে আমি নিখোঁজ, আমি কারোর সামনে আসতে পারি না, আমার অনেক অসুবিধে আছে। এই, আমি কিন্তু তোর কথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি রাতে ঠিক তোর সাথে সময় করে দেখা করব। এখন তুই আমার বাড়িতে যা, কাউকে কিছু বলিস না যেন। তুই তো আমার একমাত্র বন্ধু, আমার এইটুকু কথা বোঝ। এই বলে রাজু লম্বা লম্বা পা ফেলে সামনে এগিয়ে গেল। বিজয় ওকে ডাকতে গেলে রমেন ওকে থামিয়ে দিল। রমেন আর বিজয় হাঁটতে হাঁটতে রাজুর বাড়ি পৌঁছে দরজায় ধাক্কা দিল। দরজা খুললেন রাজুর বৌদি শিবানী। কাকে চান? চিনতে পারছে না বৌদি? আমি বিজয়, বিজু। হ্যাঁ, এইবার চিনতে পেরেছি। আসলে অনেকদিন পরে তো। এসো এসো, ভেতরে এসো। তা এতদিন পরে তুমি হঠাৎ কোত্থেকে এলে? আসলে আমরা এদিকে একটু কাজে এসেছিলাম, এই অফিসের কাজ আর কি। ভাবলাম রাজুকে একবার দেখে যাই। এ আমার অফিস কলিগ রমেন। কে এসেছে শিবানী? ওদের কথাবার্তা শুনে ভেতর থেকে রাজুর দাদা অমরেন্দ্র বাবু বেরিয়ে এলেন। তারপর বললেন, রাজু রাজু তো গত 1 বছর ধরে নিখোঁজ। পুলিশে মিসিং ডায়েরি করা হয়েছে, কাগজেও বহুবার দেওয়া হয়েছে, কিন্তু পুলিশও কোনো খোঁজ পায়নি, আর অন্য কেউ কোনো সন্ধান দিতে পারেনি। আসলে বাবা মারা যাবার পর থেকেই ওর মাথাটা কেমন যেন কাজ করছিল না, ভুলভাল কথা বলতো। যাকগে, তোমরা তাহলে যা আছে তাই দিয়ে একটু কষ্ট করে খেয়ে শুয়ে পড়ো। বৌদি, আমি ভাবছিলাম কি আমরা আজ রাজুর ঘরেই শোব। এত ভালো সময় কাটিয়েছি ওই ঘরটায়, খুব মনে পড়ে জানেন তো। ওই ঘরটা ঠিক পরিষ্কার করা নেই, আমরা ওটা ব্যবহার করি না। তোমাদের সবার কোনো অসুবিধে হবে না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তা তোমরা কাল সকালেই চলে যাচ্ছ তো? অফিসের কাজে এসেছিলে বললে না? আর তাছাড়া রাজুই যখন বাড়িতে নেই। হ্যাঁ দাদা, আমরা কাল সকালেই চলে যাব। রাতে বিজয় আর রমেন গল্প করতে লাগলো। রমেন বলল, তুই আশায় রাজুর দাদা বৌদি কিন্তু মোটেই খুশি হননি। তাই তো দেখছি ভাই, এমন জানলে আমি আসতাম না। রাজুটারও না কোনো আক্কেল নেই। এমন সময় রাজু এসে ঘরে ঢুকলো। বিজয়ের দিকে তাকিয়ে বলল, তারপর বল বিজু, এতদিন পরে দাদা বৌদির আদর কেমন পেলি? আমার তো মাথায় কিছুই ঢুকছে না রে। তাহলে শোন, কিছু কথা বলি তোকে। বাবা মারা গেছেন বছর 3 হলো। বাবার মৃত্যুর পর জানা গেল তিনি উইল করে গেছেন। বাবা যেহেতু আমাকে একটু বেশি স্নেহ করতেন, কারণ আমি ছোট থেকেই মায়ের স্নেহ পাইনি। আমার মা আমার জন্মের পরে পরেই মারা যান, তুই তো জানিসই সব। এছাড়া আমার চোখের অবস্থাও ভালো নয়। এইসব কারণেই হয়তো বাবা তার সমস্ত সম্পত্তির বেশিরভাগই আমার নামে লিখে দিয়ে যান। দাদা ভালো চাকরি করে, আর আমার এমন দুরবস্থা, মনে হয় সেই কারণেই এমন অসমান ভাগ। তা সেই উইল সামনে আসার পর থেকেই না দাদা বৌদির রূপ সম্পূর্ণ বদলে গেল রে। আমার ওপর অন্যায় অত্যাচার চলতেই থাকলো। দুর্ব্যবহার সীমা ছাড়িয়ে গেল। চোখের ওষুধ বন্ধ হলো, খাওয়া দাওয়াও ঠিক মতো পেতাম না জানিস। তাও সহ্য করেছিলাম, কিন্তু এখন আমি আর পারছি না রে। তুই দাদা বৌদিকে বলে আমার একটা কিছু ব্যবস্থা করে দে বিজু। আমি কারো ক্ষতি চাই না, কিন্তু আমার এবার শান্তি চাই। একটা কিছু ব্যবস্থা কর, আমি এবার যাই রে বিজু।
তুই ছাড়া আমাকে আর কেউ মুক্তি দিতে পারবে না। আসি রমেন। তুই বিশ্রাম কর বিজয়, আমি একবার বেরোবো। সে কি, কোথায় যাবি তুই এত রাতে? যাবো একটু বিশেষ কাজে। আচ্ছা, এবারে আমার কথা তুই মন দিয়ে শোন। আগামীকাল সন্ধে পর্যন্ত যেমন করে পারিস তুই এখানেই থাকবি। আর কেউ যদি জিজ্ঞেস করে বলবি আমি ভোরবেলা একটু কাজে বেরিয়েছি, সন্ধেবেলা ফিরবো, তারপরেই আমরা চলে যাব। পরদিন সকালে অমরেন্দ্র বাবু এসে বিজয়কে জিজ্ঞেস করলেন, তাহলে বিজয়, তোমরা বেরোচ্ছ কখন? একটু অসুবিধায় পড়েছি দাদা। রমেন ভোরবেলা বেরিয়েছে একটু কাজে, ওর ফিরতে সন্ধে হবে। ও ফিরলেই আমরা বেরিয়ে যাব। তোমাদের না কথার কোনো ঠিক নেই, জানো তো। বিজয় কোনো মতে ঘাড় গুঁজে সারাদিন কাটিয়ে দিল। সন্ধেবেলায় দরজায় কেউ কড়া নাড়ল। রাজুর দাদা গিয়ে দরজা খুললেন। দেখা গেল রমেন কয়েকজন পুলিশকে সঙ্গে করে নিয়ে এসেছে। রমেন, তুমি আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছো? অমরেন্দ্র বাবুকে কিছু বলার সুযোগ না দিয়েই ওরা বাড়িতে ঢুকে পড়ল। আপনি আমার সঙ্গে কথা বলুন। আমি অভিজিৎ রায়, মিরপাড়া থানার ওসি। আপনার ভাইয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত করতে এসেছি। হ্যাঁ, আপনাকে তো আমি চিনি। তদন্ত তো আপনারা অনেকবারই করেছেন। আমরাও তো কতবারই থানায় গেছি যদি কোনো সন্ধান পাওয়া যায়। 1 বছর ধরে তো কিছুই করতে পারলেন না, কোনো সন্ধানও দিতে পারলেন না। সন্ধান আছে অমরবাবু। আচ্ছা, এই ঘরটায় আপনাদের তালা দেওয়া কেন বলুন তো? ওটা রাজুর ঘর। ও নিখোঁজ হবার পর থেকেই ওই ঘরে তালা দেওয়া। ওখানে আমরা কেউ ঢুকি না। রাজু নেই, ফাঁকা ফাঁকা লাগে, তাই তালা দিয়ে রেখেছি। মিথ্যে কথা! আমি কাল রাতেই রাজুকে নিজের চোখে ওই ঘরে ঢুকতে দেখেছি। রাজু নিজে আমাকে এখানে আসতে লিখেছিল। ও কাল রাতে এসেছিল আমার কাছে। ও নিজে আমাকে বলেছে আপনারা খুব অত্যাচার করেন ওর ওপর। ওর দম বন্ধ হয়ে আসে, ও মুক্তি চায়। ও এখানেই আছে স্যার, কোথাও যায়নি। কি আবল তাবল বকছো তুমি? বাজে কথা থাক অমরবাবু, আপনি ঘরের তালা খুলতে বলুন। শিবানী এসে ঘরের তালা খুললেন। ওসি অভিজিৎ বাবু সদল বলে ঘরে ঢুকলেন। এই দেওয়ালটা দেখুন স্যার, এটা বাকি দেওয়ালগুলোর মতো নয়। তোমরা এই দেওয়ালটা ভেঙে ফেলো তো। অভিজিৎ বাবুর আদেশ মতো দেওয়াল ভাঙতে ভাঙতে দেওয়ালের ভেতর থেকে একটা কঙ্কাল বেরিয়ে এলো। তার চোখে একটা কালো চশমা। হে হে কি, এ তো রাজুর চশমা। তার মানে আপনারা... স্যার, এ আমার বন্ধু রাজুর চশমা স্যার। বোঝাই যাচ্ছে যে রাজুকে ওর দাদা বৌদি মিলে খুন করে দেওয়ালে গেঁথে দিয়েছিল। আর চারদিকে রটিয়েছিল যে রাজু নাকি নিখোঁজ, রাজু নাকি মাথা খারাপ হয়ে গেছে, এইসব উল্টো পাল্টা কথা। আসলে সব মিথ্যে স্যার, সব মিথ্যে। এতদিনে ব্যাপারটা তাহলে মিটল। আপনাকে অনেক ধন্যবাদ রমেন বাবু। তুই আমার সঙ্গে একবার বাইরে আয় তো বিজয়। দুজনে একসাথে বাইরে বেরিয়ে এলো। তা এবার বুঝলি তো যে রাজু কেন তোর কাছে মুক্তি চেয়েছিল? তুই এবারে ওর সৎকারের ব্যবস্থাটা কর, নইলে ওর আত্মা শান্তি পাবে না। আমি সেদিন স্টেশনে নেমে ওকে দেখেই কিছুটা আন্দাজ করেছিলাম। তারপর ধীরে ধীরে একের পর এক ঘটনায় সব পরিষ্কার হয়ে গেল। এখানে এখন তোর অনেক কাজ। তোর বন্ধুর প্রতি তোর শেষ কর্তব্য এখন পালন কর। আমি এবারে যাব। তুই যাবি মানে? তোর মতো বন্ধু কজন পায়? তুই শুধু আমারই বন্ধু নোস, তুই রাজুরও পরম বন্ধু। তুই ছিলিস বলেই রাজু আজ সুবিচার পেল। আমরা দুজনে মিলেই ওর শেষ কাজ করব। তা হয় না বিজয়, তা সম্ভব নয়। তোর হয়তো মনে আছে, এখানে আসার আগে কাল একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে তোর বাড়ি পৌঁছতে আমার অনেক দেরি হয়ে গেছিল। ওই অ্যাক্সিডেন্টেই আমি কাল মারা গেছি রে বিজয়। কিন্তু রাজুর ওই চিঠি আর তোদের বন্ধুত্বের কথা শুনে এখানে আসার লোভ আমি সামলাতে পারিনি। এখন মনে হচ্ছে ভালোই করেছিলাম, নইলে রাজুর অতৃপ্ত আত্মা কোনোদিন হয়তো মুক্তি পেত না। চলি বন্ধু, আর আমাদের দেখা হবে না কোনোদিন।
ভালো থাকিস, বিদায়। আর অমরেন্দ্র বাবু, আপনার ভাই রাজেন্দ্র বাবুকে খুনের দায়ে আপনাকে আর আপনার স্ত্রীকে আমরা গ্রেপ্তার করছি।